স্টার্ট। আসসালামু আলাইকুম। সিদ্দিকগঞ্জ রেবতীভবন পাইলট স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত ভার্চুয়াল ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ খলিলুর রহমান। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা যে যেখান থেকে আমার সাথে কানেক্টেড আছো সবাইকে আমি আমার বিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমি কয়েকটি অধ্যায়কে প্রায়োরিটি ভিত্তিতে তোমাদের জন্য লেকচার আকারে উপস্থাপন করতেছি। তো আজকে আমরা যে অধ্যায়টি পড়ব সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সপ্তম চ্যাপ্টার। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে পৃথিবী ও মহাকর্ষ। এই চ্যাপ্টারটা অনেকে রিকোয়েস্ট ছিল যে স্যার এই চ্যাপ্টারটা একটু দেখান। তো এই চ্যাপ্টারটা একটু প্রবলেম আছে, অনেক কারণে প্রবলেম। প্রথমত হচ্ছিল এইটার মধ্যে বেশ ভালো বিশেষত্ব দরকার হয়, মোটামুটি ভালো স্টুডেন্ট বা যারা বুঝবে তারাই অ্যানসার করতে পারবে। কারণ হচ্ছে এটার মধ্যে এমন দুইটা টপিকস আছে, ম্যাথও আছে আবার বুঝারও আছে। এমন না যে কেউ জাস্ট জানি, যেমন কিছু বেসিক আমি ওয়ার্ড বলি, যেমন বল কাকে বলে, ওজন কাকে বলে, মহাকর্ষ বিকর্ষ, এগুলো আমরা অনেকেই শুনছি জানি। এন্ড কেউ যদি বানিয়ে দিতে চাই তাহলে প্রবলেম হবে। এই যে টপিকস গুলো আমি বললাম, এই ওয়ার্ড গুলো আমাকে বুঝতে হবে, এগুলোর সাথে যে ম্যাথ আছে ম্যাথ গুলো বুঝতে হবে, তারপরে আমাকে এগুলা লিখতে হবে। সো এই কারণে দুইটা জিনিস যেহেতু জড়িত এই ওয়ার্ড এই চ্যাপ্টারটার সাথে, বুঝা এবং ম্যাথ, সেজন্য অনেকের জন্য এই চ্যাপ্টারটা টাফ হয়ে যায়। তারপরও আমি চেষ্টা করব এই চ্যাপ্টারটাকে সবার জন্য সহজবোধ্য করে বোঝানোর জন্য। তো আমাদের যেহেতু টপিকসটা হচ্ছে হলো পৃথিবী ও মহাকর্ষ, এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমি একটু ব্রিফ দিতে চাই 2-1 মিনিট যে চ্যাপ্টারটা কি। এতটুকু বুঝতেছি যেহেতু পৃথিবী আমাদের টপিকস, তার মানে পৃথিবী রিলেটেড কোনো বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হবে। তো এর মধ্যে এই চ্যাপ্টারটাকে আমি দুইটা স্লটে ভাগ করব, একটা হচ্ছে মহাকর্ষ আর একটা হচ্ছে অভিকর্ষ। যদিও পৃথিবী আছে বাট সবকিছুর মধ্যে আমি পৃথিবী নিয়ে আসবো, বাট ইন জেনারেল দুইটা পার্টে ভাগ করব, একটা হচ্ছে মহাকর্ষ একটা অভিকর্ষ। এই মহাকর্ষ নিয়ে বেশ মজার বা বিভিন্ন ধরনের গল্প আছে, সেগুলো আমরা আলোচনার ফাঁকে ফাঁকে শুরু করব বা বলবো। এর মধ্যে তোমাদের জাস্ট আমি চ্যাপ্টারের বেসিক যে শুরু করতে চাই। মনে করো যে আমরা আমাদের চলার পথে আমরা যখন উপরে লাফ দিই, একটা পর্যায়ে উপরে লাফ দিলে একটু সার্টেন হাইটে ওঠার পর কিন্তু আমরা আবার ল্যান্ড করি মাটিতে, ভূমিতে ফিরে আসি। কেন ফিরে আসি? কখনো কি এইভাবে কখনো চিন্তা করছি? করিনি, বাট ফিরে আসি মাটিতে। তুমি যে কোনো একটা জিনিস ডিল ডিল ছুড়ো, সেটাও একটা পর্যায়ে প্রাসের মতো বিক্ষেপের মতন গিয়ে মাটিতে ফিরে আসবে। ক্রিকেট খেলায় দেখো যে বল যদি ক্রিকেটাররা যদি ব্যাট করে বলকে উপরে ছুড়ে দেয়, সেইটাও এক পর্যায়ে মাটিতে ল্যান্ড করে। কেন মাটিতে ফিরে আসে? মানে সোজা কথা হচ্ছে যে কোনো বস্তুকে উপরে নিক্ষেপ করা হোক না কেন, সেটা এক পর্যায়ে আলটিমেটলি মাটিতে ফিরেই আসবে। কেন আসে এইটাই হচ্ছে এই চ্যাপ্টারে আমার বুঝার বিষয়। ব্যাপারটা সিম্পল, হ্যাঁ মাটিতে ফিরে আসে, আচ্ছা বুঝলাম। এখানে আবার কিসের সায়েন্স? হ্যাঁ এইটাই সায়েন্স, এইটাই হচ্ছিল মহাকর্ষ অভিকর্ষ এই চ্যাপ্টারে আমাদের প্রতিপাদ্য বিষয়। সো এই যে টপিকসটা কত নরমাল একটা জিনিস, কিন্তু বিজ্ঞানীরা এই নরমাল জিনিসকে কত ডিপলি চিন্তা করে, তখনই নিউ ফাইন্ডিংস বা নতুন নতুন আবিষ্কার হয়। তোমরা হয়তো জানো একটা ঘটনা, যে স্যার আইজাক নিউটন একদা এক সময় দেখা যায় কোন একটা বাগানে বসেছিল। তা আপেল গাছতলায় বসেছিল, হঠাৎ করে দেখলো যে একটা আপেল গাছ থেকে পড়লো। এই আপেল পড়লো, আমরা হলে কি করতাম? আপেল পড়ছে মানে ওকে সামনে যাও, ধরো খেয়ে ফেলো, শেষ। একদম সোজা চিন্তা, আপেল খেয়ে ফেলতাম। বাট এর মধ্যে অন্য কিছু আছে যে কি কেন প্রশ্ন করা, এগুলো আমাদের মধ্যে খুবই কম। তো বিজ্ঞানী নিউটনের ক্ষেত্রে যেটা হলো যে তার সে বসে চিন্তা করলো আপেলটা কেন পড়লো, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আপেলটা কেন সোজা ওইখানেই পড়লো। তৃতীয় প্রশ্ন, আপেলটা কেন সাইডে গেল না, পুরো এইদিকে অথবা উপরে গেল না। এই যে বিভিন্ন প্রশ্ন তার মাথার মধ্যে কাজ করতেছে যে আপেলটা কেন এই একদম ডিরেক্ট নিচেই পড়লো। তো এই চিন্তার আলোকে উনি একটা সিদ্ধান্ত, আরো আনুষঙ্গিক অনেকগুলো জিনিস এক্সপেরিমেন্ট করে উনি একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে, যে কোনো বস্তুকে আমরা উপরে নিক্ষেপ করি না কেন সেটা মাটিতে বা পৃথিবীর পৃষ্ঠে ফিরে আসে। এখন কেন পৃথিবীর পৃষ্ঠে ফিরে আসে প্রশ্ন হতে পারে না? পৃথিবী কি টানে? হ্যাঁ পৃথিবী টানে। পৃথিবী যে কোনো বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে টানে। আমি তার কেন্দ্র দেখতে পারবো না, পুরো পৃথিবীটা হচ্ছে যদি আমি গোলাকার ধরি, একদম পৃথিবীর কেন্দ্রে আমি যেতে পারবো না? যেতে পারবো? পারবো না। বাট আমি তো গেস করতে পারবো, কল্পনা করতে পারবো, হ্যাঁ পৃথিবী
গোল একটা বলের কেন্দ্র আছে, একদম মাঝখানে আছে। আমি যদি বলি এটা গোলক, পৃথিবীটা এরকম, এর মধ্যবিন্দু আছে না, কেন্দ্র সেম। এখন পৃথিবীর কেন্দ্র যে কোনো বস্তুকে, আমি এখানে আমি আছি পৃথিবীর পৃষ্ঠে, আমরা পৃথিবীর বাইরে আমি ঢিল ছুঁড়ে একটা বল এখানে রাখলাম, এই বলটাকেও পৃথিবীর কেন্দ্র টানবে। কথা হলো স্যার, শুধু খালি কি পৃথিবীর কেন্দ্রে বস্তুটাকে টানে, এই বস্তুটা কি পৃথিবীকে টানে না? মজার কথা হলো দেখো, আমি ছোট্ট একটা বলকে উপরে নিক্ষেপ করলাম, সেই বলটা আবার পৃথিবীতে ফিরে আসলো, তার মানে হলো পৃথিবী ওই বস্তুটাকে টানছে, এজন্য বস্তুটা পৃথিবীর কাছে ফিরে আসছে। উল্টাও আছে, এই পৃথিবীটাকেও ওই বস্তুটা টানছিল। বস্তুটা যদিও একটা ছোট বল, কিন্তু এই বলটা পৃথিবীকে টানছে। কিন্তু যেহেতু বলটা খুবই ছোট আর পৃথিবীটা অনেক বড়, সেজন্য টানাটানি ক্ষমতার দিক থেকে কার ক্ষমতা বেশি হবে? আকর্ষণ করার ক্ষমতা। ডেফিনেটলি পৃথিবীর আকর্ষণ করার ক্ষমতা বেশি হবে। সেজন্য এই বলের আকর্ষণ করা, বলও টানতেছে পৃথিবীও টানতেছে। আর অ্যাকচুয়ালি আমি যদি বলি, এই টানাটানিটা হচ্ছে বল টানতেছে একটা, মানে ক্রিকেট খেলার বল, এটা আমি উপরে ছুড়ে দিছি, বল টানতেছে পৃথিবীকে এই দিকে, আর পৃথিবী বলকে টানতেছে এই দিকে, দুইটাই দুই দিকে টানতেছে, কিন্তু এই যে পৃথিবী যে টানতেছে এই আকর্ষণ বলটা বেশি, সেজন্য আলটিমেটলি বলটা পৃথিবীর কাছে চলে আসে, পৃথিবী বলের কাছে যায় না। অ্যাকচুয়ালি এটা সম্ভব না, কারণ ক্ষমতা বেশি, পৃথিবী বড়, এর আকর্ষণও বেশি। তাহলে এই যে ফাইন্ডিংসটা, এটা কিন্তু বিজ্ঞানী স্যার আইজাক নিউটন, এটা কিন্তু উনি, আমরা এখন হয়তো অবলীলা বলে ফেলি, বাট এটাকে ওনাকে আবিষ্কার করতে হয়েছে। এটা আবিষ্কার করছে যেই সূত্র দিয়ে, ওটাকে বলছে নিউটনের মহাকর্ষীয় সূত্র। আমরা স্টেপ বাই স্টেপ এগুলো দেখবো। তো এখন এই যে বিজ্ঞানী নিউটন আবিষ্কার করলো যে পৃথিবীর কেন্দ্রে আকর্ষণ করে, এই জন্য বস্তুটা পৃথিবীর কেন্দ্রে ফিরে আসে, এইখানে উনি যে মহাকর্ষ ব্যাপারটা আবিষ্কার করলো। এর মধ্যে সর্বপ্রথম যে গ্রন্থে, যে বইটার মধ্যে আমরা এই বিজ্ঞানী নিউটনের এই তথ্যটা বা ইনফরমেশনটা পাইছি, সেই বইটার নাম হচ্ছে ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, এটা হচ্ছে হলো 1687 সালে, 1687 সালে, দ্যাট মিন্স আজ থেকে প্রায় 333 বছর, টু বি এক্সাক্ট 333 বছর আগে বিজ্ঞানী স্যার আইজাক নিউটন তার অমর গ্রন্থ ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকাতে এই মহাকর্ষ সম্পর্কে ধারণা আমাদেরকে দিয়েছেন। জাস্ট এটা ছিল বেসিক। এখন এই মহাকর্ষর অভিকর্ষর যে আমরা দুইটা পার্ট অলরেডি বলছি, যে একটা মহাকর্ষ একটা অভিকর্ষ। এখন মহাকর্ষ কাকে বলে, অভিকর্ষ কাকে বলে, আবার একটু শুরুতেই বলি, যেটা মহাকর্ষ সেটাই মহাকর্ষ বল, যেটা যেখানে অভিকর্ষ সেখানে অভিকর্ষ বল। ওয়েল, মহাকর্ষ কাকে বলে? পৃথিবীর যে কোনো বস্তু নেই না কেন, আমি যে কোনো বস্তু নেই না কেন, খেয়াল করো আমার হাতে একটা কি আছে, মার্কার আছে, আমার মার্কার আর এই বোর্ড কাছাকাছি, এই মার্কার এই বোর্ডকে আকর্ষণ করতেছে, এই বোর্ড মার্কারকে আকর্ষণ করতেছে, আমি বোর্ডটার সামনে আছি, আমার সাথে একটা এই বোর্ডের একটা আকর্ষণ আছে। আমি যাই বলি না কেন, একটা বালির কণার সাথে একটা মাটির কণার একটা আকর্ষণ আছে, চাঁদের সাথে সূর্যের, পৃথিবীর সাথে আমার, যে কোনো দুইটা বস্তু নেই না কেন, আমি পৃথিবীর যে কোনো দুইটা বস্তু নিই, আমি যদি বলি যে একটা কলমের সাথে একটা খাতার, হ্যাঁ সেইটাও আকর্ষণ আছে। পৃথিবীর যে কোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণকে মহাকর্ষ বলা হয়, যে কোনো দুটি বস্তু। জাস্ট বেসিকটা মনে রাখবো, যে কোনো দুটি, তাই সেটাই মহাকর্ষ। পৃথিবীতে বিদ্যমান বা পৃথিবীতে পাওয়া যায় এরকম যে কোনো দুটি বস্তুর মধ্যকার যে আকর্ষণ, তাকে মহাকর্ষ বল বলে বা মহাকর্ষ বল। এটা হলো ফিক্সড, যে কোনো বস্তু, এমন তুমি যেই ধরনের বস্তু নাও সেটার মধ্যে আকর্ষণ, সেটা হচ্ছে মহাকর্ষ। আর অভিকর্ষ হতে হলে আগের মতোই যে কোনো বস্তু, যে কোনো দুটি বস্তুই লাগবে, কিন্তু এর মধ্যে একটা কনফার্ম পৃথিবী হতেই হবে। অভিকর্ষ হতে হলে একটা বস্তু পৃথিবী হতেই হবে, মাস্ট। এর সাথে অন্য যে কোনো বস্তু, পৃথিবী প্লাস অন্য যে কোনো বস্তু, পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তুর আকর্ষণকে অভিকর্ষ বলা হয়, এবং ওই বলটাকে অভিকর্ষ বল বলা হয়। পৃথিবীর যে কোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণকে মহাকর্ষ বলা হয় এবং বলটাকে মহাকর্ষ বল বলা হয়।
ক্লিয়ার? এই অভিকর্ষ অথবা এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে মাধ্যাকর্ষ। মাধ্যাকর্ষণ, অভিকর্ষ অথবা মাধ্যাকর্ষণ। এখন যেটা বলতেছিলাম যে আমি যদি বলি যে চাঁদ প্লাস সূর্য, চাঁদ প্লাস সূর্য, তাহলে এটা কি কি অভিকর্ষ না মহাকর্ষের মধ্যে পড়বে? যেহেতু এখানে পৃথিবী নাই, যেহেতু এখানে পৃথিবী নেই, তাহলে ডেফিনেটলি এটা পড়বে কি মহাকর্ষের মধ্যে। বাট আমি যদি এরকম করি যে চাঁদ প্লাস পৃথিবী, তাহলে যেহেতু পৃথিবীর সাথে চাঁদ মানে পৃথিবী মাস্ট, তাহলে এটা এই শর্তের মধ্যে পড়তেছে, এটা হলো অভিকর্ষ হবে। এখন খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এই চাঁদ প্লাস পৃথিবী এটাকে অভিকর্ষের মধ্যে ফেলতেছি, কারণ অভিকর্ষের মধ্যে সংজ্ঞায় বলা হয়েছে পৃথিবী থাকতেই হবে। হ্যাঁ, এখানে পৃথিবী আছে আর চাঁদ বাড়তি, চাঁদের সাথে পৃথিবীর সম্পর্ক, তাহলে এটা অভিকর্ষ। আবার মহাকর্ষের সংজ্ঞায় বলছে কিন্তু যে কোনো দুটি বস্তু, তাহলে চাঁদ আর পৃথিবীতে যে কোনো দুটি বস্তুই, তাহলে কি এটা মহাকর্ষ বলো না? এটা কিন্তু আবার মহাকর্ষ বলো। কিন্তু বললাম মানুষ, মানুষ বললে বোঝা গেল না যে ছেলে না মেয়ে, মানে কি বোঝা যায় না। কিন্তু আমি যদি বলে দেই এক্সাক্ট করিম, তাহলে কিন্তু বোঝা যায় হ্যাঁ করিম মানে একটা ছেলে। সেরকম এইটা অবশ্যই মহাকর্ষ, কিন্তু স্পেসিফিক বলে আমি যদি বিশেষভাবে বলি তাহলে হবে এটা হবে অভিকর্ষ। কারণ এখানে চাঁদ আছে, পৃথিবী আছে, আর পৃথিবী অভিকর্ষের জন্য প্রযোজ্য, তাহলে এটা অভিকর্ষ, কিন্তু সাধারণত এটা মহাকর্ষ। এখন প্রশ্নটা যদি আমি একটু ঘুরিয়ে বলি যে সকল অভিকর্ষ বলই মহাকর্ষ বল, কিন্তু সকল মহাকর্ষ বল অভিকর্ষ বল নয়। যেমন মনে করো মহাকর্ষ বল বললাম যে মানুষ প্লাস চাঁদ, আমি জাস্ট এটা দিয়ে যে বুঝাইলাম সেটা হচ্ছে মানুষের সাথে চাঁদের যে আকর্ষণ, মানুষের সাথে চাঁদের যে আকর্ষণ সেটা হচ্ছে মহাকর্ষ, যে কোনো দুটি বস্তু। বাট চাঁদের সাথে যদি পৃথিবী হয় সেটা বলা হয়েছে অভিকর্ষ। এখন এই মানুষ আর চাঁদ যেহেতু পৃথিবী নেই, তাহলে এটা অভিকর্ষ হতেই পারে না। চাঁদ আর পৃথিবী, যেহেতু পৃথিবী আছে এটা অভিকর্ষ, আবার যেহেতু যে কোনো দুইটা বস্তু এটা আবার মহাকর্ষ বল। এখন যদি কেউ ঘুরিয়ে এরকম প্রশ্নটা করি যে সকল অভিকর্ষ বলই মহাকর্ষ বল, কিন্তু সকল মহাকর্ষ বল অভিকর্ষ নয়, আই হোপ তোমরা অ্যানসারটা করতে পারবে। কারণ হচ্ছে অভিকর্ষের মধ্যে চাঁদ, পৃথিবী, সূর্য, নক্ষত্র, গ্রহ, বালিকণা যা আছে সবগুলাই অন্তর্ভুক্ত, কিন্তু অভিকর্ষ হইতে হলে শুধু পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তুর আকর্ষণকে বোঝাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষায় আসে যদি নিউটনের মহাকর্ষ সূত্র কি, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্রটি বিবৃত করো, ওইটা হলো আরেকটা প্রশ্ন। যদি বলা হয় যে নিউটনের মহাকর্ষ সূত্র কি, তাহলে আমি লিখব যে এরকম যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা পরস্পরকে আকর্ষণ করে। এই সংজ্ঞাটা কিন্তু আমি দিচ্ছি, তোমরা মনে রাখা অথবা লিখে নিতে পারো। মহাকর্ষ, নিউটনের মহাকর্ষ সূত্র কাকে বলে? নিউটনের মহাকর্ষ সূত্রটা হচ্ছিল বিজ্ঞানী নিউটনের মতে মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বল সম্পর্কিত, এই আকর্ষণ বল নিয়ে কাজ করার সময় বিজ্ঞানী নিউটন একটি সূত্র প্রদান করেন। এই আকর্ষণ বল নিয়ে কাজ করার সময় বিজ্ঞানী নিউটন একটি সূত্র প্রদান করেন, একে নিউটনের মহাকর্ষ সূত্র বলে। যদি বলে মহাকর্ষ সূত্রের সংজ্ঞাটা, বিজ্ঞানী নিউটন দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ নিয়ে যে সূত্র প্রদান করেন তাকে নিউটনের মহাকর্ষ সূত্র বলে। এখন এই নিউটনের মহাকর্ষ সূত্রের যে প্রমাণটা, মহাকর্ষ সূত্রের যে প্রমাণ, গাণিতিক প্রমাণ, সেই গাণিতিক প্রমাণটা আমরা দেখব। খেয়াল করো এই টপিকস গুলা মানে তোমাদের জানি কেমন মনে হবে জানি না, বাট 8 এ 9 এ 10 এ ইন্টারমিডিয়েট সব জায়গায় একই টপিকস। জাস্ট ম্যাথের এই কি বলে হার্ড মানে কঠিন কাঠিন ইয়াটা একটু ডিপেন্ড করবে, ভেরি করবে। তোমাদের ক্ষেত্রে ম্যাথটা একটু সোজা হয়, 8 9 ইন্টারমিডিয়েট আস্তে আস্তে ম্যাথগুলো একটু হার্ড হয়। বাট মেইন টপিকস গুলো এগুলি দেখবা 8 এ যদি বুঝে যাও 9 10 ইন্টারমিডিয়েটে সায়েন্সে গিয়ে দেখবা এই সব টপিকসই বারবার পড়ানো হচ্ছে।
সো একবার ক্লিয়ার হলে তোমরা সবসময় ক্লিয়ার পাবে। তো মহাকর্ষ সূত্র প্রমাণের জন্য বিজ্ঞানী নিউটনের সূত্রের যে বিবৃতিটা দেওয়া আছে তোমাদের বইয়ে 86 পেজে, 86 নাম্বার পেজে, আমি সূত্রের বিবৃতিটা লিখতেছি না, কিন্তু এইটাকে আমি কিভাবে মনে রাখতে পারি সেই ব্যাখ্যাটা আমি দিচ্ছি। তো বিজ্ঞানী নিউটন প্রথমে বলছে যে দুটি ভিন্ন ভরের বস্তুকে যদি আমি পাশাপাশি রাখি, একটা নির্দিষ্ট দূরত্বে রাখি, আমি ধরলাম এই একটা বস্তু, এই আরেকটা বস্তু, এটা হচ্ছে m1 ভরের বস্তু, এটা হচ্ছে m2 ভরের বস্তু। এই দুইটা বস্তুর মধ্যকার দূরত্ব হচ্ছে d। এই দুইটা বস্তুর মধ্যকার দূরত্ব হচ্ছে d। আর বিজ্ঞানী নিউটনের মতে এদের মধ্যকার আকর্ষণ বল যেটা F, সেটা হচ্ছে ধরে নিলাম F। খেয়াল করো, আমি মহাকর্ষ সূত্রের প্রমাণের যে গাণিতিক প্রমাণটা, আমি সেই প্রমাণটা করতে গেলে আমাকে একটা চিত্রের সাপোর্ট নিতে হচ্ছে। প্রথমে ধরলাম m1 m2 ভরে দুইটা গোলক বা যে কোনো একটা দুইটা বস্তু রাখলাম, m1 ভর এবং m2 ভর, এগুলো হচ্ছে ভর। m ফর মাস, m কে ইংলিশে মাস বলা হয়, ইংলিশে বাংলায় বলা হয় ভর। আর বস্তু দুইটার মধ্যকার দূরত্ব 1 মিটার 2 মিটার 10 মিটার কিছু একটা, আমি ধরে নিলাম d, ডিসটেন্স ফর d। আর এই দুইটা বস্তু যে পরস্পরকে আকর্ষণ করবে, অ্যাট্রাকশন বা আকর্ষণ, এটাকে বলা হয় ফোর্স বা বল। এই আকর্ষণ বলকে ধরে নিলাম F। তা বিজ্ঞানী নিউটন বলছে যদি m1 এবং m2 ভরের দুটি বস্তু পরস্পর থেকে d দূরত্বে অবস্থান করে, তাহলে তাদের মধ্যকার আকর্ষণ বল হবে, নিউটনের মহাকর্ষ সূত্রটার কয়েকটা লাইন আমি এটা বলতেছি। প্রথম শর্ত বলছে আকর্ষণ বল হবে F সমানুপাতিক m1 m2। খেয়াল করো, তোমাদের বইয়ের 86 নাম্বার পেজে এই যে ভাষাটা দেওয়া আছে, আর আমি সেই ভাষাটাকে কত ছোট্ট আকারে শর্টকাটে আমি লিখে দিছি। আমি ব্যাখ্যাটা যদি বলি যে কি বলে, দুটি নির্দিষ্ট ভরের দুটি বস্তুকে পরস্পরের থেকে যদি একটা নির্দিষ্ট দূরত্বে আমি রাখি, তাহলে এদের মধ্যকার যে আকর্ষণ বা বিকর্ষণ, আকর্ষণ বল, সেটা হচ্ছে বস্তু দুইটার ভরের গুণফলের সমানুপাতিক। প্রথম বস্তুর ভর m1, দ্বিতীয় বস্তুর ভর m2, তাহলে এদের গুণফল কি m1 m2। আর বলছে নিউটন, বিজ্ঞানী নিউটন বলছে এই ভরের গুণফলের সমানুপাতিক, এই সমানুপাতিক চিহ্ন কি, বল হচ্ছে সমানুপাতিক m1 m2, মানে ভরের গুণ, দুইটা ভর, দুইটা বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক। এখন প্রশ্ন হচ্ছে স্যার সমানুপাতিক মানে কি, সমানুপাতিক দিয়ে কি বোঝায়, অনেকে প্রশ্ন করে। আর সমান সমান দিলে কি হইতো, হ্যাঁ সমান সমান আমরা যাবো, বাট শুরুতে সমানুপাতিক দিয়ে যেটা বোঝানো হয়েছে, এই m1 আর m2 এর গুণফল যত বাড়বে f এর মান তত বাড়বে, m1 m2 এর গুণফল যত কমবে f এর মান তত কমবে। এইজন্য সমান সমান দেওয়া হয় নাই, বলছে সমানুপাতিক। তার মানে প্রথম ভাষ্যটা ছিল দুটি বস্তু পরস্পরকে নির্দিষ্ট দূরত্বে রাখা হলে এদের মধ্যকার যে আকর্ষণ বল F, সেই আকর্ষণ বলটা হবে বস্তু দুইটার ভরের গুণফলের সমানুপাতিক। এটা হলো প্রথম পার্টটা। দ্বিতীয় যে পার্টটা সূত্রের, তোমরা বইতে দেখবা 86 নম্বর পেজে তিনটা লাইনের মাধ্যমে দেওয়া আছে, আমি তিনটা লাইনকেই আমি এক্সপ্লেইন করতেছি। দ্বিতীয় যে লাইনটা বলছে আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্ব হলো শুধু d, দূরত্বের বর্গ হলো d স্কয়ার, আর ব্যস্তানুপাতিক মানে হচ্ছে 1/d স্কয়ার। যে কোনো জিনিস ব্যস্তানুপাতিক মানে হচ্ছে 1 বাই তত। তাহলে যেহেতু দূরত্বের বর্গ d স্কয়ার, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক বলছে, তার মানে 1/d স্কয়ার হবে। মানে এটাকে পড়তেছি আমি f সমানুপাতিক 1/d স্কয়ার। খেয়াল করো আমি পড়তেছি কিন্তু সমানুপাতিক 1/d স্কয়ার, বাট সূত্রের মধ্যে বলা আছে যে দুটি বস্তুর মধ্যকার বিকর্ষণ আকর্ষণ বলের মান হবে বস্তু দুইটার মধ্যবর্তী দূরত্ব d এর বর্গের ব্যস্তানুপাতিক। সূত্রের মধ্যে বাংলায় বলা হচ্ছে ব্যস্তানুপাতিক, আর আমি এখানে পড়তেছি f সমানুপাতিক। খেয়াল করো এই f সমানুপাতিক 1/d স্কয়ার, এই সমানুপাতিক আর হলো ভাগ, যে 1 বাই ভাগ, এই জিনিসটাকে আমি বলতেছি বাংলায় ব্যস্তানুপাতিক। বোঝা যায় কিনা? সমানুপাতিক বললে আমি যদি প্রকাশ করি f সমানুপাতিক 1/d স্কয়ার, তাহলে ঠিক আছে। বাট আমি যদি কথায় বলি, বাংলা ভাষায় বলি যে f টা বা d এর কি, তাহলে বলবো যে বল হইতেছে, আকর্ষণ বল হইতেছে দূরত্বের বর্গের 1 বাই, যেহেতু সেজন্য এটা বলবো ব্যস্তানুপাতিক। এই দুইটা ব্যাখ্যা বুঝতেই হবে, কারণ এই 86 নম্বর পেজের শেষের যে দুইটা লাইন, সেই দুইটা লাইনে অনেকের প্রশ্ন, স্যার এটা তো বুঝলাম না কেমনে কি হলো।
আমি একটু সাইড নোটে শেষের লাইনটা বুঝাইতেছি, তারপরে প্রমাণে যাইতেছি। এই যে F সমমূর্তিক M1 M2, খেয়াল করো M1 M2 হলো দুইটা বস্তুর ভর না। মনে করলাম একটা বস্তুর ভর হচ্ছে হলো 2 কেজি, আরেকটা বস্তুর ভর হচ্ছে হলো 2 কেজি, দুইটা 2 কেজি ভরের বস্তু, তাহলে ভরের গুণফল কত হইলো? 4 কেজি। একটা বস্তুর দূরত্ব আছে শুরুতে 2, এখন দূরত্ব যদি আমি 2 স্কয়ারের বর্গ নেই তাহলে 2 স্কয়ারের বর্গ কত হবে? 4। এখন যদি আমি এই 2 গুণন 2 এর পরিবর্তে যদি আমি বড় চেঞ্জ করে নিই, 3 গুণন 3 নেই, তাহলে কত হয়ে যাবে? 9। এইটাও যদি আমি 3 নেই, 3 স্কয়ার হয়ে যাবে 9। আমি যেটা বুঝাইতে চাইতেছি, বরের গুণফল যদি দ্বিগুণ করা হয় তাহলে বল দ্বিগুণ হয়ে যায়। সিম্পল বাংলা, এইটা হলো গুণফল বরের। এখন যদি দ্বিগুণ করে দিই তাহলে 2 দিয়া গুণ হবে না, তাহলে বরের গুণফল যদি দ্বিগুণ করা হয় f দ্বিগুণ হয়ে গেল। কারণ কি বলছি, f এটা সমানুপাতিক, মানে গুণফলটা যত বাড়বে f তত বাড়বে, গুণফলটা যত কমবে f তত কমবে। আমি যদি এটাকে 3 গুণ করে দিই, যেহেতু গুণফলটাকে 3 গুণ করে দিচ্ছি f 3 গুণ হয়ে যাবে, গুণফলটাকে যদি 4 গুণ করে দিই f 4 গুণ হয়ে যাবে। সেম পরের লাইনটা বলছে আকর্ষণ বলের মান দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন দূরত্ব যদি আমি দ্বিগুণ করি তাহলে কি হবে? দূরত্ব 3 গুণ করলে কি হবে এইটা একটু দেখি। শুধু দূরত্বটা ছিল এখানে d, দূরত্বের বর্গ হচ্ছে d স্কয়ার। এখন দূরত্ব d দ্বিগুণ করে দেই যদি দেই আমি, তাহলে কি হয়ে যাবে? তো 2d না, শুধু d এর জায়গায় হলো 2d আর স্কয়ারটা আছে, তাহলে 2d স্কয়ার সমান সমান কি দাঁড়ায়? 1/4d স্কয়ার। দেখো তো এটা হয় কিনা? 2 এর বর্গ 4, d এর বর্গ d স্কয়ার। জাস্ট দূরত্ব d ছিল, এখন d এর পরিবর্তে আমি দূরত্ব দ্বিগুণ করে দিছি, মানে আগে এতটুকু ছিল এখন ডাবল করে দিছি, ফলে এই যে মানটা হয়ে গেছে 1/d স্কয়ার, তার মানে 1/4 হয়ে গেছে, 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। f এর মান 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। যদি দূরত্ব আমি 3 গুণ করি 1/3d হোল স্কয়ার করো, তাহলে যেটা হবে উপরে 1 নিচে 3 এর বর্গ 3 3 কা 9 আর হচ্ছে d আগের মতো d স্কয়ার। তার মানে 1/d স্কয়ার তো আছে, নিচে আবার 9 আছে, তার মানে 9 ভাগের 1 অংশ হয়ে গেল। আকর্ষণ বলের মান 9 ভাগের 1 অংশ। এইটা প্রশ্নে হয়, অবজেক্টিভ হয় অথবা প্রমাণ হইতে পারে যে দূরত্ব 3 গুণ করলে এইটার সাথে এইটা মিলাবা, f আর হচ্ছে এইটা, f আর হলো এইটা, দূরত্ব 3 গুণ করলে আকর্ষণ বল f এর মান হয় 9 ভাগের 1 অংশ। দূরত্ব দ্বিগুণ করলে আকর্ষণ বল f এর মান হয় 4 ভাগের 1 অংশ। এই প্রমাণটা আসে। অথবা অবজেক্টিভ বলে যে দূরত্ব দ্বিগুণ করলে কি হবে, 3 গুণ করলে কি হবে। যদি 4 গুণ করি তাহলে কি হবে? 1/16 অংশ বা 16 ভাগের 1 ভাগ। যদি 5 গুণ করি তাহলে 5 এর হবে কত? 25, 25 ভাগের 1 ভাগ। এটা ছিল আমার বাড়তি বুঝার অংশ, আমি এটা ব্যাখ্যায় চলে গেছিলাম। এখন এই প্রমাণের মধ্যে যদি আমি ফিরে আসি, সূত্রের প্রথম পার্ট বলছিল আমাকে বস্তু দুইটার ভরের গুণফলের সমানুপাতিক। দ্বিতীয় পার্ট বলছে আকর্ষণ বলের মান হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। 1 ও 2 নং সমীকরণ হতে পায়, বাংলায় লিখবা তোমরা 1 ও 2 নং সমীকরণ হতে পায়। আমি কি লিখতে পারি 1 আর 2 নং সমীকরণকে? দেখো তো, f সমানুপাতিক m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। এই যে এই পাশে f এই পাশে f, মানে দুইটা একই জিনিস না, f তাহলে f লিখলাম। সমানুপাতিক সমানুপাতিক m1 m2 m1 m2, এটা হচ্ছে গুণন উপরে, আর যেহেতু 1/d স্কয়ার, d স্কয়ারটা নিচে চলে গেছে। এখন এই যে সমানুপাতিক, সমানুপাতিক চিহ্নটা উঠানোর জন্য বিজ্ঞানী নিউটন যেটা করছে সেটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক নিচ্ছে g, সমানুপাতিক ধ্রুবক g, এটাকে বলে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা মহাকর্ষীয় ধ্রুবক। এই মহাকর্ষীয় ধ্রুবক g নিয়ে সমানুপাত চিহ্নটা উঠাই দিয়ে সমান সমান চিহ্ন ব্যবহার করছে। আর যা আছে আগের মতই m1 m2 বাই d স্কয়ার। এইটা যদি আমি বলি, এইটা হচ্ছে নিউটনের মহাকর্ষীয় সূত্রের গাণিতিক রূপ। F equal to, সুতরাং F equal to force বা মহাকর্ষীয় বল equal to g into m1 m2 by d square, নিউটনের মহাকর্ষীয় সূত্রের গাণিতিক রূপ। এখন এই যে g, এই g টা কোথা থেকে আসলো? যেহেতু বললাম g এর পরিচয় কি? সার্বজনীন ধ্রুবক বা মহাকর্ষীয় ধ্রুবক
অথবা বিশ্বজনীন ধ্রুবক বলা হয়। এই জি এর সংজ্ঞাটা বলা হয়েছে, জি এর একটা ভ্যালু আছে, বিজ্ঞানী নিউটন এটা অলরেডি আমাদেরকে প্রমাণ করে দেখাইছে। জি এর মানটা হচ্ছে 6.673 ইনটু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এই হচ্ছে আমার জি এর মানটা। তাহলে জি কি? জি হলো নিউটনের মহাকর্ষ সূত্রে ব্যবহৃত একটি ধ্রুবক, একে মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। জি এর মান হচ্ছে 6.673 * 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এখন এই মানটার মানে কি, অথবা জি মানে হোয়াট, কিভাবে জি পাওয়া গেছে? জি এর সংজ্ঞাটা দিবে এরকম যে, এই যে বলছিলাম না দুইটা বস্তু, এই বস্তুর ভর 1 কেজি, এই বস্তুর ভর 1 কেজি, এদের মধ্যে দূরত্ব যদি 1 মিটার হয়, 1 কেজি আর এটা হচ্ছে 1 কেজি, জি এর সংজ্ঞাটা আমরা এরকম দিব যে 1 কেজি ভরের দুটি বস্তুকে 1 কেজি ভরের দুটি বস্তুকে যদি পরস্পর থেকে 1 মিটার দূরত্বে রাখা হয়, 1 কেজি ভরের দুইটা বস্তুকে যদি পরস্পর থেকে 1 মিটার দূরত্বে রাখা হয়, তাহলে তারা পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করবে তাকেই জি এর মান বলা হবে, তাকে মহাকর্ষীয় ধ্রুবক বলা হবে। 1 কেজি ভরের দুটি বস্তু পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করবে তাকে মহাকর্ষীয় ধ্রুবক জি বলা হয়। এটা ছিল নিউটনের সূত্র, মহাকর্ষীয় সূত্র প্রমাণ। এখন আমরা যদি আরেকটা প্রমাণে চলে যাব, যে জি এর মান, এই প্রমাণটা হচ্ছে জি ইকুয়াল টু জি এম বাই ডি স্কয়ার। এই স্মল জিটা কি, এটা পরিচয়টা আগে একটু দিয়ে নেই, যে অভিকর্ষ ত্বরণ, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বা অভিকর্ষ ত্বরণ কাকে বলে। দেখবা যে কোনো বস্তুকে উপর থেকে যখন ফেলা হয় সেটা মাটিতে পড়ে, এবং যত উপর থেকে ফেলবো সেটার বেগ তত বৃদ্ধি পায়। এই যে কনসেপ্টের সাথে অভিকর্ষ ত্বরণ জিটা জড়িত, যে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলা হয়। মাটিতে মুক্তভাবে, উপর থেকে মুক্তভাবে কোন বস্তু যদি পড়ে, তাহলে যত উপর থেকে পড়বে ওই বস্তুর বেগ তত বৃদ্ধি পাবে। এই যে বেগ বৃদ্ধির হারকে, সময়ের সাথে কোন বস্তুর ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ জি বলা হয়, বা অভিকর্ষ ত্বরণ বলা হয়, একে স্মল জি দ্বারা সূচিত করা হয়, এবং এর মান হচ্ছিল, সাধারণ মান হচ্ছিল 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা ছিল অভিকর্ষ ত্বরণের সাধারণ। এখন খেয়াল করো, এইখানে স্মল জি আর একটু আগে পড়ছি আমি ক্যাপিটাল জি, দুইটা মান কিন্তু আমার মুখস্থ, দুইটাই ধ্রুবক। এটা মহাকর্ষীয় ধ্রুবক আর এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এখন আমি যে প্রমাণটা দেখব সেটা হচ্ছে যে দড়ি পৃথিবীর ভর হচ্ছে, যেহেতু পৃথিবী বড় সেজন্য পৃথিবীর ভরটাকে ক্যাপিটাল এম ধরলাম, বস্তুর ভরটাকে স্মল এম ধরলাম, আর এদের মধ্যকার দূরত্ব, বস্তু এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব ধরলাম হচ্ছে ডি। এই যে তিনটা ধরার পর বিজ্ঞানী নিউটন কি বলতেছে, বলতেছে যে এদের মধ্যকার, নিউটন লিখে নাও, নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে যে এফ টা কি হবে, F সমান সমান কি হবে, G ইনটু ওই যে দুইটা বস্তুর ভরের গুণফল না, m1 m2। তা আমার নিউটনের এর আগে আমি যে সূত্রটা লিখছিলাম ওইটার মধ্যে ছিল m1 m2, মানে দুইটা ভর, কিন্তু এখানে কিন্তু ভরে কিন্তু m1 m2 না, এখানে একটা ভর ক্যাপিটাল M, একটা ভর স্মল m। তাহলে আমার ওই রকম সূত্র করে আমি লিখি স্মল m ক্যাপিটাল M। বুঝতে পারছো কিনা? আগে ছিল দুইটা ভর m1 m2, এইজন্য গুণফল লিখছিলাম m1 m2। আর এখন দুইটা ভর হচ্ছে, একটা পৃথিবীর ভর বড়
আর একটা বস্তুর ভর ছোট হয়, ছোট n, ছোট হাতের n, তাইলে ভরের গুণফল কি হইল mm, ক্যাপিটাল M স্মল m। আর যে তাদের মধ্যবর্তী দূরত্ব যেটা সেটা হচ্ছে হলো d, আগের মত নয় d স্কয়ার। এটা হচ্ছে হলো এই কন্ডিশনের জন্য মহাকর্ষ সূত্রের একটা রূপ, নিউটনের মহাকর্ষ সূত্র। আবার এটা কার মতে, এটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে, এখানে লিখে দিবেন নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে F সমান F equal to g into m1 mm divided by d square। এখন আবার বল, এই যে বস্তু দ্বয়ের মধ্যে যে একটা আকর্ষণ বল আছে না, এই আকর্ষণ বলটাকে অভিকর্ষ বল বা আকর্ষণ বলটাকে বলের সংজ্ঞা অনুসারে আবার প্রকাশ করা হইতেছে F equal to, এইটা আমার পরের লাইন, যে অভিকর্ষ বলের সংজ্ঞা অনুসারে আবার বলা হইতেছে F equal to ভর ইনটু অভিকর্ষ ত্বরণ। ভরকে ইংলিশে বলা হয় m, আর অভিকর্ষ ত্বরণকে প্রকাশ করা হয় g দিয়ে। তাহলে যেটা দাঁড়াচ্ছে mg, তার মানে এইখানে প্রমাণটা দাঁড়ালো F equal to mg। এটা 2 নম্বর সমীকরণ, এটা হলো 2 নম্বর সমীকরণ। এখন এই 1 আর 2 নং সমীকরণ থেকে, 1 ও 2 নং সমীকরণ থেকে যেটা যেহেতু F equal to এইটা, F equal to এইটা, তো দুইটাই F, তাহলে আমি বলতে পারি না এই পাশ সমান এই পাশ, তাহলে আমি কি লিখতে পারি g into capital M small m divided by d square equal to mg লিখতে পারি। খেয়াল করো, জাস্ট যেটা f সমান এত, f সমান এত, শুধু এই পাশ সমান এই পাশ লিখতে পারি, লিখে দিলাম। এবং দুই পাশের মধ্যে স্মল m টা কাটা যাচ্ছে, শুধু স্মল m টা শুধু কাটা যাচ্ছে। তাহলে কি থাকবে হলো g উপরে m উপরে আর নিচে d স্কয়ার, gm বাই d স্কয়ার, আর এই পাশে শুধু g। আলটিমেটলি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এই সূত্রটাকে আমি যদি সাইড নোটে প্রকাশ করি একদম ডাইরেক্ট এই লাইন থেকে সরাসরি, তাহলে যেটা দাঁড়ালো, সুতরাং এই পাশটা আগে লিখি আমি, যে g টা আগে লিখি, যেহেতু একটা শুধু g রয়ে গেছে, g ইকুয়াল টু এই পাশে রয়ে গেছে g আর m, ক্যাপিটাল G ক্যাপিটাল G m, আর নিচে হচ্ছে হলো d স্কয়ার। এইটা হচ্ছে হলো অভিকর্ষ ত্বরণ g এর গাণিতিক প্রকাশ। অভিকর্ষ ত্বরণ g এর গাণিতিক প্রকাশ, যেখানে নিউটনের মহাকর্ষ সূত্র এপ্লাই করছি, আবার অভিকর্ষ ত্বরণের আলোকে যে বলটা, সেই বলটা F equal to mg সেটা এপ্লাই করে ব্যবহার করে আমি এই অভিকর্ষ ত্বরণ g এর সমীকরণ পাইছি। এখন এটা আমি শেষ করি একটু, যে অভিকর্ষ ত্বরণ আমি বের করছি, কিন্তু আমার শুরুতে ছিল কি পৃথিবীর ভর, আর ওই যে পৃথিবীর মধ্যে যে কোনো একটা বস্তুর ভর m। খেয়াল করো, এই সমীকরণ আমি বস্তুর কিন্তু ওজন বের করব, বস্তুর কিছু নিয়ে আলোচনা করতেছি, কিন্তু এই সমীকরণে বস্তুর ভর কিন্তু দেখো ওই যে দুই পাশে স্মল m কাটা গেছে, তার মানে আমি যেটা বলতে পারি যে এই স্মল g বা অভিকর্ষ ত্বরণের মান স্মল m মানে বস্তুর ভরের উপর নির্ভর করে না, বস্তুর ভরের উপর নির্ভর করে না। তাহলে কার উপর নির্ভর করে, g and d এর উপর নির্ভর করে, যেহেতু এই তিনটা দেওয়া আছে, g equal to এই তিনটার উপর নির্ভর করে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই g এর মানও ধ্রুবক, ওই যে লিখছিলাম না g এর মান 6.673 into 10 to the power minus 11। g এর মান জানি, পৃথিবীর ভরের মানও আমি জানি, পৃথিবীর ভর m এর মান আমার মুখস্থ 5.94 into 10 to the power 24 কেজি, পৃথিবীর ভরও মুখস্থ। তার মানে এই g ও ধ্রুবক, m ও ধ্রুবক। ধ্রুবক মানে হচ্ছে যেটা জানা, ধ্রুবক মানে হচ্ছে যেটা ফিক্স এবং জানা। ক্যাপিটাল G ও ধ্রুবক, m পৃথিবীর ভরও ধ্রুবক, তার মানে জানি না শুধু কি d। এখন এই পৃথিবী থেকে বস্তুর দূরত্ব, এইটা পৃথিবী, পৃথিবী থেকে বস্তু যদি এইখানে থাকে, অথবা আরো দূরে থাকে, অথবা আরো কাছে থাকে, আলটিমেটলি এই পৃথিবী থেকে বস্তুর দূরত্বের উপর এই g এর মানটা নির্ভর করে। এজন্য একটা প্রশ্নই হয় যে g এর মান বস্তু নিরপেক্ষ নয়, স্থান নিরপেক্ষ। g এর মান বস্তু নিরপেক্ষ নয়, স্থান নিরপেক্ষ। একদম যদি সরলীকরণ করি, তাহলে g এর মান বস্তু নিরপেক্ষ নয় মানে হচ্ছে বস্তুর ভরের উপর নির্ভর করে না, কারণ ভর স্মল m এই সমীকরণেই নেই। ভর যাই হোক কোনো কিছু যায় আসে না, কিন্তু বস্তু থেকে পৃথিবীর দূরত্বটা কত সেটার উপর আমার আলটিমেটলি এই g এর মানটা নির্ভর করে। সো এই যে প্রশ্নটা বললাম, এইটা তোমরা যে এই কত 66 নম্বর পেজে এটা পাবা, যে g এর মান বস্তু নিরপেক্ষ
নয়, কিন্তু স্থান নিরপেক্ষ। আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পারছো এবং এই প্রমাণটা তোমরা প্রতিপাদন করে তারপরে শেষে গিয়ে তোমরা এটা সাম আপ করবা যে না। আচ্ছা, এটা ছিল আমার নিউটনের মহাকর্ষ সূত্র ব্যবহার করে জি এর মান। স্যার 40 মিনিট হয়ে গেছে নাকি? আমার তো দিচ্ছেন 45। আচ্ছা, আমি শেষ করতেছি। যাই হোক, এরপরে আমাদের যে টপিকসটা থাকবে তো আর কন্টিনিউ করা হচ্ছে না, সেটা হচ্ছে তোমরা যে বর ওজন এই জিনিসটা একটু ক্লিয়ার করে দেখে রাখবা, বর ওজন কাকে বলে। দ্বিতীয়ত হচ্ছিল তাও একটু ভালো হয় যদি দেখবা প্রশ্ন পাবা এই চ্যাপ্টার শেষের দিকে ওজনহীনতা বলতে কি বুঝো, ওজন শূন্যতা বা ওজনহীনতা যদি বলি এরকম যে হালকা অনুভব হয় কেন, তারপরে লিফটে অথবা মহাশূন্যচারীরা মহাশূন্যে ওজনহীন অনুভব করে কেন, এই টপিকসটা বোঝার জন্য একটু রিডিং করে রাখলে আমার জন্য পরবর্তী ক্লাসে বোঝানো সুবিধা হয়। আশা করি তোমরা এই বাকি অংশটা একটু বুঝে রাখবে। আর সাথে সাথে যেই আমি মানগুলো বলছি এই মানগুলো তোমরা মনে রাখতে হবে, কারণ আমি নেক্সট ক্লাসে কয়েকটা অঙ্ক দেখাবো। সো এই মানগুলো না মনে রাখলে আমরা এই অঙ্কগুলো সাথে পারবো না। সো তোমরা বাসায় রাখবা এবং নেক্সট ক্লাসে অবশ্যই সায়েন্টিফিক ক্যালকুলেটর সামনে কাছাকাছি রাখবা, তাহলে ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে এগুলো কন্টিনিউ করতে পারবো। যাই হোক, এই করোনার এই প্যান্ডেমিক সিচুয়েশনে তোমরা অলমোস্ট আমরা প্রায় 120 দিন ধরে সবাই কিন্তু অলমোস্ট গৃহবন্দী। এই সময়টাকে তোমরা ভালোভাবে কাজে লাগাও, যেহেতু তোমরা অলরেডি অনলাইন ক্লাসের কল্যাণে কিছুটা হলেও শিক্ষার সাথে তোমরা এখন কানেক্টেড, সেজন্য তোমরা এগিয়ে যাও এবং পড়াশোনা নিজেরাই অ্যাডভান্স একটু আগায় থাকো, সেই দোয়া করি। আর হচ্ছে অবশ্যই একটা জিনিস একটু জাস্ট লাস্ট মোমেন্টে একটু শেয়ার করি। দেখো, এই যে 120টা দিনের মতো করে সারা পৃথিবীর কর্মব্যস্ততা স্তব্ধ, পৃথিবী স্থবির হয়ে গেছে, কিন্তু সারা পৃথিবীতে একজন তার কোনো ছুটি নেই, বলতে পারবা কে? সে হচ্ছে আমাদের সবার মা। এদের কোনো ছুটি নেই, বরং এই লকডাউন করোনার এই প্যান্ডেমিক সিচুয়েশনে তাদের কর্মব্যস্ততা আগের চেয়ে অনেক গুণ বেড়ে গেছে। এই যে এরাও তো মানুষ, বাট এদের কর্মব্যস্ততা বেড়ে গেছে, এদের কোনো ছুটি নেই। তো আমার রিকোয়েস্ট হচ্ছিল আমরা সবাই আমাদের মাকে ভালোবাসবো এবং মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করবো না, হাসি মুখে কথা বলবো। এবং যেহেতু তোমরা সারাক্ষণ বাসায় থাকো, অ্যাট লিস্ট মাকে যতটুকু সম্ভব সাহায্য করা যায় কাজে, কথায়, ব্যবহারে, সেটা অবশ্যই মায়ের সাথে কন্টিনিউ করবো। সকল মায়েদের জন্য সালাম। মার্কার নিয়ে এসে লিখছি। মাটা কি আছে? তুমি খালি আসলে তোমার কাছে বরাবর হয়ে গেছে। মা না থাকুক,